দেখো, চারটে চতুষ্কোণে যে খবরের দিকে আমাদের নজর থাকবে তাতে ভুয়ো দূতাবাসের পর এবার ভুয়ো থানা, আর একের পর এক অভিযোগ আসছে যাকে ঘিরে তার নাম চাও এ বাংলার এ রাজ্যের মানুষের কাছে ভীষণ চেনা এবং জানা তো বটে। নয়ডায় ভুয়ো পুলিশ স্টেশনের পর্দাফাঁস। নয়ডা পুলিশের জালে বাংলার 6 জন প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে বিভাস অধিকারী ও তার ছেলেকে। দিল্লির গৌতম বুদ্ধ নগরে বিশাল অফিস খুলে প্রতারণার অভিযোগ। তদন্ত সংস্থার নামে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর মাধ্যমে বহু মানুষকে ভয় দেখিয়ে টাকা জালিয়াতি করা হতো, এমনটাও অভিযোগ। উদ্ধার হয়েছে সরকারি লেটার হেড, স্ট্যাম্প সহ অন্যান্য নথি। এই চক্রের পিছনে আরো কেউ জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। নয়ডায় ভুয়ো পুলিশ স্টেশনের পর্দাফাঁস। আর এই বিভাস যে নাম সামনে আসছে, বিভাস অধিকারী, এর আগে একাধিক ঘটনায় এই একই নাম উঠে আসতে দেখা গিয়েছে। আর এই ভুয়ো দূতাবাসের পর এবার ভুয়ো থানা, পুলিশ প্রশাসন, তার পাশাপাশি বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আসছে শোনাবো একে একে। पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश किया गया। इसमें टोटल 6 लोगों की गिरफ्तारी हुई है। ये लोग कूट रचित दस्तावेजों का प्रयोग करके खुद को एक गवर्नमेंट से रजिस्टर्ड एंटिटी के रूप में खुद को दर्शाते थे। अलग अलग मिनिस्ट्रीज के कूट रचित दस्तावेज से खुद को एक प्राधिकृत संस्था बताकर 6 लोगों की गिरफ्तारी हुई और इनके ऊपर चीटिंग, फोर्जरी और एम्बलम एक्ट के सुंदर धाराओं में मुकदमा दर्ज है। ये लोग खुद को कई सारी अंतर्राष्ट्रीय संस्था का भी हिस्सा बताते थे, परंतु इनके पास कोई भी उनसे रेलिवेंट और कोई भी नेसेसरी कागजात इनके पास से बरामद नहीं हुए हैं। तो इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था और लगभग यहाँ पे हफ्ते 10 दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया था और एक पैरेलल पुलिस का सिस्टम दिखाकर ये लोग लोगों से ठगी करने का प्रयास कर रहे थे। रिसेंट काम शुरू किया तो हम लोग इसमें अन्य इनके खातों की जानकारी करेंगे और इसमें जो जो इनके रिकॉर्ड्स और हमको बैंक अकाउंट ट्रांजेक्शन मिलेंगे उस हिसाब से हम लोग आगे की क्लेम करते थे कि ये एक ट्रांसनेशनल ऑर्गेनाइजेशन है जो ट्रांसनेशनल क्राइम्स और क्रिमिनल्स के खिलाफ ये लोग काम करते हैं। पुलिस का जो इन्होंने लोगो इस्तेमाल किया है वो एक राज्य सरकार के पुलिस लोगों से मिलता जुलता है, परंतु इनके पास उसका कोई भी कॉपीराइट या कोई भी ट्रेडमार्क या कोई भी उस लोगों का रजिस्ट्रेशन भी प्राप्त नहीं है। बहुत सारे आईडी कार्ड्स, विजिटिंग कार्ड्स, बोर्ड्स, सर्टिफिकेट्स, कई सारे लेटर्स और चेक बुक्स, कुछ अमाउंट कैश इनके पास से बरामद हुआ है। ये सब ओरिजिनली वेस्ट बंगाल के रहने वाले हैं और इन लोगों की जो वेस्ट बंगाल में ये लोग का पूरा बैकग्राउंड भी हम लोग खुद के द्वारा भी और अन्य एजेंसियों के द्वारा भी वेबसाइट भी बनी हुई है। आपको हम लोग प्रेस नोट में उसका लिंक भी दे देंगे। वो एक्टिव वेबसाइट है और उस वेबसाइट पर इनके सभी सर्टिफिकेट्स जो इनका आइडेंटिटी है और इस तरह की जो ये बातें कर रहे हैं वो सारी उन्होंने उस वेबसाइट पे आज भी लिस्टेड है। और শিক্ষামন্ত্রী এসেছিলেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন, এরপরে এসেছিলেন আমাদের শতাব্দী রায়, বারবার এসেছেন, অনুব্রত মন্ডল এসেছেন, তাপস পাল এসেছিলেন, মানে এরকম অনেকেই এসছেন। গুরুর ব্যাপার এটাই বলে শুনে আছি আমরা। এইটার এই যে আপনার ব্লক ইট কাটানোর ব্যবসা, তারপরে আপনার এই যে বিএড ডিএড কলেজ যেটা আপনার চিটিং মানে বলে টাকা তুলেছে আগে 2005 সাল থেকে তখন করেছিল সেই ব্যবসা, তারপরে এই যে চিটিং থানা খুলে এটা ব্যবসা, তারপর অনেকে ফুডের কাজ দিব বলে টাকা নিয়েছে, গরু পাচার করেছে এই রাস্তা দিয়ে সেই ব্যবসা। অর্থাৎ সেই পরিস্থিতিগুলোর দিকেই আমাদের নজর থাকবে, কারণ এই বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতি কাণ্ডেও যার নাম জড়িয়েছিল, ইডি থেকে সিবিআই দফায় দফায় তল্লাশি চালিয়েছে সেই বিভাস অধিকারী, সে কিনা নয়ডায় গিয়ে অর্থাৎ রাজধানীতে গিয়ে ঘাঁটি গাড়ছে। এখান থেকেই আরো বিস্তারিত এই বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সিএনএর এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, নয়ডায় গিয়ে ভুয়ো দূতাবাস, ভুয়ো থানা জাকিয়ে বসা, ঘাঁটি গাড়া খোদ রাজধানীতে, এও সম্ভব বা কিভাবে সম্ভব? তো এটাই প্রশ্ন। প্রথমে দেখলাম ভুয়ো দূতাবাস, তারপর এখন একটি ভুয়ো থানা, একটা গোটা থানা পুরোটাই ভুয়ো এবং তার সঙ্গে যার নাম জড়াচ্ছে তার সঙ্গে সেই বিভাস, বীরভূমের বিভাস, অনুব্রত ঘনিষ্ঠ এক নেতা বিভাস অধিকারী, তার নামের সঙ্গে হুবহু মিল। শুধু তাই নয়, এই বিভাস অধিকারীর ছেলে এবং অনুব্রত ঘনিষ্ঠ বিভাস অধিকারী তার ছেলের নাম একেবারে এক। এই দুই বিভাস অধিকারী কি এক? প্রথম এই প্রশ্ন উঠছে। দ্বিতীয়, দিল্লিতে ভুয়ো থানা, তার সূত্র ধরে পুলিশ তদন্ত করতে করতে বাংলায় পৌঁছে যাচ্ছে, বাংলার 6 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাই নয়,
ইডি সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই বিভাস অধিকারীকেই জেরা করেছে, সমস্ত কিছু মিলিয়ে একটি রহস্য তৈরি হয়েছে। প্রথম প্রশ্ন যেটা আমরা আমাদের পক্ষ থেকে এডিটোরিয়ালি করছি তা হলো এমন একটি কাণ্ড দিল্লিতে কিভাবে হতে পারে। দিল্লি এই দেশের রাজধানী, সেই রাজধানীতে এমন একটি কাণ্ড প্রশ্ন তোলে দিল্লির নিরাপত্তা নিয়ে এবং দিল্লির স্বাভাবিকভাবে দিল্লি পুলিশকে নিয়ে। দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয়, দূতাবাস ভুয়ো হচ্ছে, সেখান থেকে কাঁড়ি কাঁড়ি ফেক কারেন্সি পাওয়া যাচ্ছে, ফেক সিল পাওয়া যাচ্ছে। কী কারণে করা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু তার কারণ সামনে আসেনি। দ্বিতীয়, একটা গোটা আস্ত থানা সেটাই ভুয়ো। এই ভুয়ো থানার আড়ালে কী কী চক্র কাজ করতো, কেন কাজ করতো, কাদের সাথে তাদের লিঙ্ক, সবটাই কি হাওয়ালার টাকা এদিক ওদিক করার জন্য, নাকি এর নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, সেদিকেও নজর থাকছে। এবং তৃতীয়, যেটা বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই বিভাস অধিকারী আদতে কে? এই বীরভূমের বিভাস অধিকারী কি কেষ্টমণ্ডল ঘনিষ্ঠ সেই বিভাস অধিকারী যার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে? দুই, এই বিভাস অধিকারী এবং ধৃত বিভাস অধিকারীর মধ্যে, অর্থাৎ অনুব্রত ঘনিষ্ঠ বিভাস অধিকারী এবং ধৃত বিভাস অধিকারীর পুত্রের নামও একেবারে এক, হুবহু মিল। এতটা মিল কি পুরোটাই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতাই যদি এই বিভাস অধিকারী হন, তাহলে অনুব্রত মণ্ডলের এর সঙ্গে কি জড়িত থাকার কোনো সম্ভাবনা রয়েছে? এমন একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। তিথি, ইলমাস এখান থেকে সঙ্গে থাকো, কারণ যে প্রশ্নগুলো আমরা তুলছি বা আমরা যে প্রশ্নগুলো স্বভাবতই সামনে আসছে, কারণ আমিও কিছুক্ষণ আগে বলছিলাম যে দুর্নীতির দায়, নিয়োগ দুর্নীতির সময় এক বিভাস অধিকারী যাকে কিনা ইডি সিবিআই যার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল, আবার আর এক বিভাস অধিকারী যার নয়েডায় ভুয়ো থানা, ভুয়ো দূতাবাস, এক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত ঘনিষ্ঠ বিভাস অধিকারী কি নয়ডা থেকে ধৃত ব্যক্তি? একসময় শিক্ষক দুর্নীতির নাম জড়িয়েছিল তার বিরুদ্ধে। এবং এই এতগুলো প্রশ্নের প্রেক্ষাপট যখন সামনে তৈরি হচ্ছে, তখন আরো একটা বড় প্রশ্ন, নলহাটির প্রাক্তন তৃণমূল নেতাই কি ধৃত ব্যক্তি যাকে নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে? ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভোলানাথ, এ ব্যাপারে নলহাটির বিভাস অধিকারীর পরিবার তারা কি বলছেন? দেখো, এই বিভাস অধিকারী কিন্তু তৃণমূলের নলহাটি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ছিল। এই বিভাস অধিকারী যে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলা যায়, কারণ তার হাত ধরেই কিন্তু নলহাটি 2 নম্বর ব্লকের তৃণমূলের কিন্তু উত্থান হয়েছে বলাই যেতে পারে। ফলে সেই অর্থে বলাই যেতে পারে যে ওই এলাকার কিন্তু সর্বা এমনকি প্রশাসনও কিন্তু তার হাতের মুঠোয় ছিল, এমনই অভিযোগ করছে এলাকাবাসী। কারণ দেখো, একের পর এক যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু মুখ্য ভূমিকা ছিল এই বিভাস অধিকারী। অর্থাৎ বলাই যেতে পারে রাজনৈতিক দিক দিয়ে যেমন প্রভাব আছে, তেমন অন্যান্য দিক দিয়েও কিন্তু তার প্রভাব আছে। কি আছে? তিনি কিন্তু ওই কৃষ্ণপুর গ্রামে, যেটা তার নিজের গ্রাম, সেই গ্রামে কিন্তু কয়েক বিঘার জমির উপরে কিন্তু বিভিন্ন ব্যবসা শুরু করে দিয়েছে। বিএড ডিএড কলেজ যেমন আছে, ফার্মাসিস্ট কলেজ আছে, তেমন ইট ভাটা তৈরি করেছে, তেমন বিশাল জায়গার উপরে কিন্তু করেছে অনুকূল চন্দ্রের আশ্রম। অর্থাৎ এইখানে যেমন সাম্রাজ্য তৈরি করেছে, ঠিক একইভাবে সাম্রাজ্য বিস্তার করেছে সিউড়ি বিধানসভা। সেখানে কিন্তু হরিপুর অঞ্চলে সেখানে কয়েক বিঘার জমির উপরে সেখানেও কিন্তু একটা মন্দির নির্মাণ করছে, সেখানেও কিন্তু একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করার প্রস্তুতি নিয়েছে। এবং পাশাপাশি কিন্তু তার অনেক একাধিক কলেজের সঙ্গে যুক্ত আছে, ডিএড বিএড এর কলেজে। কিন্তু যখন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়ে যায়, তখন কিন্তু তিনি তৃণমূল ত্যাগ করেন এবং তারপরেই কিন্তু তাকে ইডি সিবিআই একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাকে তার যে বাড়ি, কৃষ্ণপুর বাড়ি এবং কলকাতার ফ্ল্যাটে, সেখানেও কিন্তু তাকে তল্লাশি করেছে ফ্ল্যাটে। যদিও তারপরে কিন্তু তিনি নিজের একটা দল তৈরি করেছিলেন, অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটা দল তৈরি করলে তার সভাপতি হয়েছেন তিনি। এবং এই গত লোকসভা দেখা গেছে বেশ কয়েক জায়গায় কিন্তু তিনি ক্যান্ডিডেট দিয়েছিলেন। কিন্তু এই বিভাস অধিকারীর সঙ্গে যেমন রাজ্যের শাসক দল যোগ আছে, কারণ আমরা দেখেছি এখান থেকে সম্ভবত তৃণমূল থেকে পদত্যাগ করবার পরেই তিনি আর্য মহাসভা গঠন করেছিলেন এবং তিনি একজন ঋত্বিক অনুকূল চন্দ্রের ভক্ত। এই পরিচয় তার রয়েছে, একটি আশ্রম রয়েছে এবং সেই আশ্রমের শীর্ষ থেকে শুরু করে সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা কি জানাচ্ছেন শুনবো একবার। এই যে আমি কিছু শুনি জানি না বিভাস থেকে আমি জানি না, তুমি কি যাই মোদি এই যে আমি
আমি কিছু শুনিনি, জানি না। না বিকাশ থেকে আরে আমি জানি না তুমি কি যাই কিছু সভাপতি তার আগে কি করতে তৃণমূল করতে হবে। এখানে কি কে এসেছিল যখন আপনাদের ওই অনুষ্ঠানে কোন কোন নেতা এসেছিল দেখেছেন আপনারা? আমরা তা দেখিনি, আমরা জানি না না, কাকে আগে দেখেছিলেন? আমরা কাউকে দেখিনি। আমরা এইখানকার নয়তো জানবো কি করে? আমরা ধরেন রান্না করে আমরা চলে যাই, পালাই আমরা লেবার, আমরা ধরেন কি জানবো এখানকার? শিক্ষা অন্যদিকে আরো একবার চর্চায় এই বিভাস অধিকারী, কারণ কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম ওঠা গোয়েন্দাদের নজরে থাকা এই বিভাস সে কিন্তু যথেষ্ট প্রভাবশালী বলে সাধারণ মানুষও মনে করছেন। কারণ নলহাটি 2 নম্বর ব্লকে প্রচুর সম্পত্তি রয়েছে, শিউড়ির হরিপুরেও বিঘের পর বিঘে জমি রয়েছে। এ বিষয়ে ভোলানাথ আমাদের প্রতিনিধি যেহেতু সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, ভোলানাথ জানাচ্ছিল কিছুক্ষণ আগে। কিন্তু ভোলানাথ, এই নলহাটির যে তার পরিবার রয়েছে, এই বিভাসের পরিবার রয়েছে, তারা কি কিছু বলেছেন? এই নয়ডা থেকে কি তাদের বাড়ির ছেলেটিকেই গ্রেফতার করা হয়েছে, বা তার ছেলে অর্ঘ্য অধিকারী যে নামের এত হুবহু মিল, তাদেরকেই গ্রেফতার করা হয়েছে? ভোলানাথ, শোনা যাচ্ছে এই বিভাস অধিকারীর পরিবার নলহাটিতে যারা থাকেন তারা কি জানাচ্ছেন এই বিষয়ে? দেখো, বিভাস অধিকারীর পরিবার কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু বাড়িতে নেই, এবং যেটা জানা গেছে স্থানীয় সূত্রে, তার স্ত্রী কিন্তু অসুস্থ আছে, তিনি চিকিৎসাধীন, এবং তার যে পরিবার অন্যান্যরা আছে তারা বাড়িতে থাকলেও কিন্তু কেউ মুখ খোলেনি। পাশাপাশি তার আশ্রমে যারা থাকেন তারা কিন্তু বারবার একটা কথা বলছেন যে এই বিষয়ে কিন্তু তারা জানেন না, অর্থাৎ এই বিষয়ে যে কি ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করতে গেলে তারা কিন্তু এক কথা পালিয়ে যায়। কিন্তু পাশাপাশি গ্রামবাসীদের এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বারবার একটা কথা বলেছেন যে তার যে প্রভাব, সে প্রভাব খাটিয়ে এই এলাকায় কিন্তু সাম্রাজ্য তৈরি করেছে। ফলে তাদের যেটা বক্তব্য যে এই শুধু কৃষ্ণপুর নয়, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের প্রভাব বিস্তার করেছে, সেটা আমরা দেখতেও পেয়েছি সিউড়ি বিধানসভা, বিভিন্ন এলাকায় এবং একাধিক জায়গায় কিন্তু তিনি ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তেমনি কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি ছিলেন। তবে এই যে ঘটনা ঘটেছে, যেটা নয়ডাতে ধরা পড়েছে, তার আগেও আমরা দেখেছি যে তিনি কিন্তু একটা নীল গাড়ি চড়ে কিন্তু বেড়াতেন, এবং সেই নীল গাড়িতে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু চষে বেড়াতেন, সেটাও দেখা গেছে। যদিও সেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থার নাম সেখানে লেখা থাকতো। দেখো, আমরা আজকে যেখানে গেছি সেই এলাকা কিন্তু দেখেছি, যখন আমরা আশ্রমে ঢুকেছি, সেই আশ্রমের ঢোকার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই আশ্রমের গেট যেমন বন্ধ করে দিয়েছে। আশেপাশের লোকের সঙ্গে যখন যোগাযোগ করেছি তারা কিন্তু একটাই কথা বলেছেন যে তার প্রভাব এতটাই ছিল যে এখানকার প্রশাসনিক কিন্তু তার হাতের মুঠোয় ছিল বলাই যেতে পারে, এমন অভিযোগ করছেন। এবং পাশাপাশি তিনি একটা সোসাইটি করেছেন, যার সোসাইটির অফিসের নাম কিন্তু সেই দিল্লি লেখা আছে। অর্থাৎ বলাই যেতে পারে যে তিনি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও। ভোলানাথ, এই বিভাস পুত্র যাদের নলহাটিতে বাস, যাদের নলহাটিতে এত প্রভাব প্রতিপত্তি গোটা বীরভূম জুড়ে, তাদেরকে বীরভূমে সেখানকার মানুষজন শেষ কবে দেখেছিলেন সে বিষয়ে কিছু জানতে পেরেছো? দেখো, একটা বিষয় তোমাকে বলে রাখি যে এই যে তার যে বিস্তার, তার যে এত প্রতিপত্তি, সেই বিষয়ে কিন্তু এলাকার লোক যেটা বলছে যে তারা কিন্তু যে রাজনৈতিক দিক দিয়ে যদি দেখতে চায়, যে লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক, পঞ্চায়েত ভোট হোক, তারা কিন্তু সামনে যেতে পারতো না। কারণ কি, যে প্রভাবশালী বিভাস অধিকারী তখন তৃণমূল করতেন, এবং সেই তৃণমূলের ভয়ে কিন্তু সেখানে যে রাজনৈতিক কোন বিরোধী রাজ্যে মাথা তুলে, সেখান থেকেই যে প্রশ্নগুলো এই মুহূর্তে মাথাচড়া দিচ্ছে, অবশ্যই পরিস্থিতি এবং ঘটনাক্রম, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় নজর থাকবে সেদিকে। ভোলানাথকে ধন্যবাদ জানাবো। নিউজরুম থেকে সরাসরি ছিলেন সিএনআর এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দকেও। আর এখান থেকে আরো একটা বিষয় সামনে আসছে, মানে শুধুমাত্র বীরভূম কিংবা রাজধানী
গিয়ে সেখানে ভুয়ো দূতাবাস, ভুয়ো থানা, বাস এতটুকুই? নাকি শহর কলকাতা, সেখানেও জালিয়াতির থাবা বসিয়েছিলেন বিভাস অধিকারী? সেদিকেও নজর থাকবে।